আমি যখন মানে আর কি সবকিছু একটু একটু বুঝি, আমার আব্বা মা অনেক গরিব ছিল, আমরা 5টা ভাই বোন ছিলাম, আমার কেউরই লেখাপড়া করায়নি, আমরা সব মূর্খ। তে আমার আব্বা দিন কামাই করতো, দেখা গেত কি জামঘরে পেটের ভাত দিতে পারতো না। কতদিন দেখা গেছে যে মিষ্টি আলু আছে না, মিষ্টি আলু সকালে সিদ্ধ করে দিত, মানে তো 4-5টা, বেশি আমার ভাগে পড়তো না। তো এরকম করে আমার আব্বা গরু পালতো, দিন মজুরি কাম করতো, আর গরু থাকতো আমরা পালতাম। আমার বড় ভাই আসছিল আর আমি আসছিলাম। তো দেখা গেছে কি যে ওই সকালে আমরা যে আলু খাইতাম, গরু নিয়ে বাড়ায় যেতাম, 3টা-4টা করে গরু দিত, আমিও নিতাম, আমার বড় ভাই নিত। আর যে 3টা ভাই বোন আসলে ছোট ছোট ছিল, আমরা 2 ভাই বোন বড়। তো ওই আলু খাইয়ে বাড়ায় যেতাম, মাঠে গরু টরু হাসার দিয়ে ওই কি করতাম, খড়ি কুড়িতাম, খড়ি কুড়ি ওই ফাঁকে ওই হিন্দু বাড়ি আসছিল, হিন্দু বাড়িতে দিতাম। তখন কি করতো, ওই কতটি মুড়ি আর একটু গুড় দিত হিন্দু বাড়ি থেকে। তো ওই খাইয়ে পানি খাইয়ে ওই গরুর কাছে যেতাম। গরু কতদিন পেট ভরতো, কতদিন ভরতো না। রাইতে আব্বা কি করতো, বাতি নিয়ে যায় গরুর গলে যায়, গরু দেখতো গরু পেট ভরছে না। যেদিন গরু পেট ভরতো ওই দিন আমগরে কিছু কইতো না, ভাত দিত। আর যেদিন গরুর না পেট ভরতো ওই দিন আমগর ভাত দিত না। যে আমরা জীবনে অনেক কষ্ট করছি। এরকম করতে করতে যখন আমার বয়স মনে করেন 10 হয়েছে, মধ্যে আমার বিয়ে আহে, তখন আমার আব্বা বলে যে আমি গরিব মানুষ, আমার মেয়ে আমার মতো দেখে দিম। কিন্তু ওর বাপের বাড়িতে অনেক জমিন আসছিল। আমার আব্বা বললো যে না, আমি অত ধনী বাড়ি আমি মেয়ে দিম না। আপনার বয়স কত যখন বিয়ের কথা হচ্ছে? তখন আমার 10 বছর বয়স, আমার শুধু একটা প্যান্ট পরনে আমার বিয়ে হয়েছে। আচ্ছা। আমার নানি শাশুড়ি আমাদের দেখে আমার অনেক পছন্দ করছে, পরে আমার বিয়ে হয়, আমার কাবিন করে রাখে। তখন ওনার বাপের বয়স 25-এর উপরে মনে হয় হোক। আচ্ছা। পরে কাবিন করে রাখলে 1 বছর আমার বাড়িতে আমি থাকি। 1 বছর পরে আমার উঠায় নেয়। নেওয়ার পরে স্বামী বিয়ের দিন তো নেই, মনে করেন যে বোঝা গেছে যে উনি ভালো না। ছোট আসছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছি যে হে ভালো না। আচ্ছা। আমার দাদা বাইসা আসছিল, আমার আম্মা এখনো আছে, আমার আব্বাও এখন আছে, আমার দাদি এখন আছে, আমার দাদা মারা গেছে। তা আমার দাদাই কি করতো, আমার উঠাই নেওয়ার পরে ওই জ্বালা যন্ত্রণা যখন শুনছে, আমার এরকম জ্বালা খাইতে দেয় না, তারপরে হে সংসার বুঝে না, হে বউ চিনত না, ওই শিয়াল কুত্তার মতন ওই যে একটা সংসার যে কি জিনিস এটা উনি বুঝতো না। এরকম করে আমার দাদাই আমারে নিয়ে নিয়ে আটকে দিত বাড়ি, যে না আমার নাতি না তোমার কাছে দিম না। ওই দাদার পায়ে ধরে মাপ চাইতো, ওই ক্ষমা কইতো, কই যে না আমি এরকম ভুল আর করবো না, আমি এখন ভালো হয়ে যাম গা। ওই আবার নিয়ে গেলে দেখা গেছে যে ওই মারামারি ধরাধরি করতো। ওই খাওয়ানোর মানে খাওয়ার কষ্টটাই আমার বেশি আছে। ওই যদি 1 সপ্তাহ ওই বাড়িতে থাকছি, 15 দিন এসে আমার বাপের বাড়িতে থাকছি। এরকম করে করে আমার 3টে মেয়ে হয়েছে। আমার 3টে মেয়ে হওয়ার পরে আমার শাশুড়ি আমার 2 চোখকেও দেখতে পারতো না। আচ্ছা। মানে আমার ভাসুরের 3টে ছেলে হয়েছে, আমার 3টে মেয়ে হয়েছে। তো এরকম করতে করতে আমার এমন অত্যাচার করতো যে খেতা সিলাই কন, হাঁস মুরগি পালা কন, ছাগল পালা কন, এই যে মানুষে মরিচের টাল দাম গো দেশে 10 টাকা বস্তা মরিচ তোলা কন, মানুষের কাজ করা কন, আমি সব করছি আমার জীবনে। কিন্তু আমার সংসার আমি সুখ আনতে পারিনি। এরকম করে আমার এই ছেলেটা পেটে আসলো, আসার পরে গেল গা কোন জেনি 7-8 মাস ওনার খবর নাই। পরে 9 মাসের সময়, 8.5 মাসের সময় এই ছেলেটা হইলো। হওয়ার পরে মানে আমার ভয় ছিল যে আমার 3টে মেয়ে হয়েছে, এবারও মেয়েই হবো। পরে আমার নানির শাশুড়ি আমার অনেক বুঝাইতো, জাসমা তোর যদি মেয়ে হয় তুই আমারে দিয়ে দিবি, আর যদি ছেলে হয় তাহলে তোর থাকবো। তো আমার এই ছেলেটা যেদিন হয়েছে, হইলে আরে 2 মাস পরে ওর বাবা এসছে। ও হয়েছে নভেম্বর মাসে প্রথম রোজার দিন। এইটা আমার অভাব, এত কষ্ট। আমার ওই বড় মেয়েটা তখন ক্লাস 2-তে পড়ে। মানে একটাই ইচ্ছে ছিল যে আমি মূর্খ, আমার যে কষ্ট, আমার পোলাপান যেন এরকম মূর্খ না হয়, আমি এইভাবে চলবো। আমার ওই মেয়েটা ক্লাস 2-এ পড়ে। ওই মেয়ে কি করতো, স্কুল তো নাইসে ওই পেঁপে গাছ কাটছি, পেঁপে ধরছে, ওই পেঁপে বাজারে বিক্রি করছে। ওই কেরাসিন তেল, লবণ যা যা লাগে আমার আইনে এনে দিত, ওই মেয়েটা সবকিছু করে দিত। তারপর ওর স্কুল তো নিয়ে কিছু চাউল দিত। এলিদা আমরা কোনো রকম করে চলতাম। চলতে চলতে জমা জমিন এমন অবস্থা হইল যে
ওর বাপ চাচা যেটা সবাই মিলে জুত জমিন সব বেচছে ঠেচছে, দাদা বাইসে বাপ বাইসে থাকতেই ছেলেরা জমিন বেচে হালাইলো বাপেরে, মানে অজ্ঞান অবস্থা করে লাইলার। আমি পরে বললাম যে সবারই তো যাই কিছু হোক আসছে, কিন্তু আমার তো স্বামী ভালো না, আমার তো কিছু নাই, কিন্তু আমার যে 3টে পোলাপান আছে, আমি এই পোলাপান নিয়ে কই যাব, আমার আব্বা মারও কিছু নেই। তখনকে গ্রামের মাতাব্বর করে যায় কইলাম, কর পরে আমার মানে বাড়ির জন্য 33 শতাংশ জমিন ওর দাদার কাছ তো নে, ওর আব্বার নামে নেখে নিয়ে দিল। পরে ওই 33 শতাংশ জমিন নেখে দিল, দেওয়ার পরে তখন আর বুঝি নেই যে হের নামে থাকলে কি হবো আর আমার নামে থাকলে কি হবো। স্বামীর নামে থাকলে তো আমারই থাকলো, আর আমার হের মানেই তো আমার পোলাপান পাবো, সবাই তো থাকবো। হের নামে দেওয়ার পরে আমার নানা শ্বশুরে বললো কি, আসমা তুমি একটা জিনিস ভুল করলা, কি যে তোর যে স্বামী, তুই এই জমিন হের নামে সবকিছু করে দিলি, তুই তোর নামে 2জনের নামে নিতি। তা আমি বললাম যে হের বাবার জমিন আমার নামে নিলে কিরকম দেখা যাবে, তো থাক, হের নাম আর আমার নাম পার্থক্য নাই কা। তো করার পরে আমার নানা শ্বশুর জিনিসটা আসলে অনেক চিন্তিত হইলো আমার কথাটি শুনে। আচ্ছা, হওয়ার পরে জমিন রেজিস্ট্রি হওয়ার পরেই দেখা যায় যে উনি আরো মানে যে টুক খারাপ ছিল তার জন্য 3 গুণ খারাপ হইতেছে, বাড়তেই আসছে। আচ্ছা, আমার যে অত্যাচার করতো তার জন্য আরো ডাবল অত্যাচার করে। একদিন আমি বললাম যে দেখ, আমার তো এখন 3টে মেয়ে আল্লাহ দিচ্ছে, এগুলো খাওয়ার লাগবো, পিন্দার লাগবো, মানুষ করা লাগবো। তুমি কি চাও যে আমরা যেরকম এরকম আমগুলো ফুলাপান হোক? মানুষের ঢাকা থাকে, টাকা কামাই করে, আমি আর তুমি ঢাকা যাইগা। কয় ঢাকা যাওয়া লাগবো না, তুই এনতি পরে মরবি, তাও ঢাকা যাবি না। আচ্ছা, কয়ে থিয়া উনি গেল গা। যাওয়ার পরে মনে করেন যে 2 মাস পার হয়ে গেছে, এর মধ্যে আর উনির খোঁজ খবর নাই নাকি। তো আমার এই ছেলেটা হইল নভেম্বরের 1 তারিখে, প্রথম রোজার দিন। জি, যে ছেলেটা আপনার পাশে বসে আছে, তোমার বয়স যেন কত বলছিলে? 17 বছর বয়স। এই 17 বছর বয়সের আগের গল্প এটা। আচ্ছা, বলেন। পরে আমার ছেলেটা হইলো, হওয়ার পরে ভোরবেলা হয়েছে, হওয়ার পরে আমার বাড়িতে যে খবর দিব এমন কেউ নেই। পরে অন্য বাড়ির তো একটা লোক পাঠায় আমার আম্মুরে খবর দেওয়াইছি। পরে আমার আম্মু আইসে, আইসা পরে যাই কিছু যা করণ নাকি করছে। এই ছেলে যখন বয়স 1 মাসের তনে বা 1.5 মাস, তখন আমার ওই 2 নম্বর মেয়েটা মারা গেল। মানে জ্বর হয়েছিল, আমার আর কোনো সাধ্য আসছিল না যে আমি ওরা চিকিৎসা করবো। ওগুলো আমি ভাতই দিতে পারিনি, চিকিৎসাও করতে পারিনি। পরে মারা গেল। যাওয়ার পরে ওর চাচা জেঠারা কিবা করে জানি ও কোথায় আছে, পরে খবর দিছে। পরে ওর বাবা আইসে, আল্লাহারে মাটি ঠাটি হইলো। ওর পরে আসলো, আসার পরে কইলাম যে আমি ঢাকা যামগা। কয় তুমি কইলে হবো, আমি তোমার ঢাকা নিব না। আমি কই তোমার কিছু করা লাগবো না, খালি আমার তুমি ঢাকা নিয়ে থিও। পরে ওর আব্বার হাতে নিয়ে আমি ঢাকা আইসি, পোলাপান 3টাই নিয়ে এসছি। নিয়ে এসে ওই একদিন রিক্সা নিয়ে বাড়ায়। আপনি এসে কোথায় উঠলেন, থাকলেন কোথায়? করাইল বস্তিতে উঠলাম। ওরা বুঝলে একদিন রিক্সা চালায়, 1 সপ্তাহ রিক্সা চালায় না, ওই সারাদিন তাস খেলে। তা আমি কি করলাম, ওই পাশের বাড়ির মহিলারা মাটি কাটতে যায়, তখন আমি খুবই সুন্দর ছিলাম, আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল। পরে আমি ওগর সাথে মাটি কাটতে যাই গুলশানে গে, তখন ওই যে ঝিলের মুড়িতে মাটি ফেলায়। তো এই ছেলে তখন কোথায়, কি ওই ছেলেরে আমার বড় মেয়েটারে নিয়ে, এই ছেলেরে নিয়ে আমি হইতে একসাথে সকালে বাড়াই আসি ভাত নিয়ে। ওই ঝিল পারে ওরে হইতে ওই মেয়েটার ওষুধ দিয়ে থুয়ে আমি মাটি কাটি। আর ওই মেয়ে কি করে, শোয়ে থয় কতক্ষণ কুলে নিয়ে বই থাকে। আপনার মেয়ে? হ্যাঁ। ওর বয়স তখন কত? ওর বয়স তখন 9-10 মাস হবো। আচ্ছা। পরে এরকম করে কিছুদিন আমি মাটি কাটলাম, কাটার পরে দিন 60 টাকা মজুরি তখন মাটি কাটা। পরে ওই সারাদিন মাটি কাটা দেখি কি টাসি খেলতেছে, উনি বই থেকে সারাক্ষণ টাস খেল। আপনার জামাই? হ্যাঁ, আমার সাথে কার্য থাকতো, সবসময় উনির সাথে কার্য বেজি থাকতো। মানে আমার ওই জিনিসগুলি সহ্য হইতো না, যে পোলাপান তো খালি আমার না, হেরো তো নিশ্চয়ই। কিন্তু আমার মনে চাইতেছে যে আমার পোলাপান আমি ভালো মানুষ করবো, কিন্তু হের মনে চায় না। তাইলে আমি তাহলে কিভাবে চলবো? পরে আমার মধ্যে সবসময় হের সাথে কার্য ঝরকা থাকিয়ে যাইত। এরকম করতে করতে এক সময় আমার একটা চাচাতো ভাই আসছে আমার কাছে, মানে আমার আপন চাচার ছেলে। ওই আমার ছোট তখন, মানে একটা কোরআনের হাফেজ হয়েছে উনি, শস্যবাড়িতে নে যে ওই জায়গায় থাকেও পড়াশোনা করবো। তো ওই ছেলে কি করলো, কিছুদিন থাকছে, পড়াশোনার সময় দেয় না, না দেওয়ার পর আমারে যায় কইতাছে, জাপা
আমার ওরা পড়াশোনার সময় দেয় না, তাহলে আমি তোমার কাছে থাক। তা আমি কইলাম যে তুই থাকবি, যে আমারই তো সংসার চলে না। পরে কয় আমি কিছু করব, আমি পড়াশোনাও করবো, আমি কিছু করবো। তো আমি কইলাম যে তাহলে ঠিক আছে, দেখ তুই কিছু জুল করতে পারস, কিন্তু তোর আব্বা দিছে তোরে ভালো জায়গায় থাকতে, হেরোনো থাকলে তোর ভবিষ্যতে একটা মানুষ হইতে পারবি। কয় না, আমি ওই জায়গায় থাকবো না। কয়ে 1 মাস আমার কাছে থাকলো। আমি একদিনকে রাত্রে, মানে ওর আব্বা থাকে চকির উপরে, ছোট্ট একটা চকি আছে, চকির উপর আব্বা থাকে, আমি ফুলা পান নিয়ে ওই আর ওই আমার ভাইটা নিচে থাকি। পরে একদিন রাত্রে 12টা বাজে আমার স্বাস্থ্য বাইরে ধুম করে লাথি মারছে ওর আব্বা। আচ্ছা। তা আমি তো বেশি ঘুমা আসিনি, আমি উঠছি, উঠে বসছি। তা আমার ভাইয়ের কান্দে না, লাথি যে মারছে ও কান্দাকাটি নেংকে, ও উঠে বই পড়ছে। কি হয়েছে এমন কি? কয় শালা আমার বউ নিয়ে তুই ঘুমাবি? ওহো, মানে ছোট বাচ্চা, অনেক ছোট, এই যে সেদিন বিয়ে করলো ছেলেটা। আচ্ছা। কয় আমার বউ নিয়ে শালা তুই ঘুমাবি? শালা আমার বউ আমার কাছে থাকে না, তোর বলকে থাকে। একই ঘরের মধ্যে? হ্যাঁ, এক ঘরের মধ্যে। আজ পয়লো একটু ফর্সা হয়েছে, উনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছোট ভাইটা, মানে কোরআন পড়ে তো, হাফিজি মাদ্রাসার ছাত্র। তো উনি কি করছে, ভোর 5টা বাজে উঠে নামাজ পড়তে গেছে। আমি সকালে উঠে রান্তাছি, আমিও কামে যামগা, দেখা যায় 8টা বেজে যাবো, আর আহে না। কিরে ও 8টা বেজে গেল, আহে না কেন দিকে? তো আমি বাচ্চার বাইরে বাটির মধ্যে রেডি করে, মানে আমার মনটা যেন কিরকম খালি দাপাইতেছে যে কি হইলো। এইরকম করতে করতে দেখি যে 2 জনে ওরে ধরে নিয়ে এসছে, নাক দিয়ে রক্ত খেয়ে পড়তেছে, মানে ওর বাপে মানুষ দিয়ে মারাইছে এরকম করে। পরে ওর বাপ গর্তনে গেল, যাওয়ার পরে আমি তখন আসলে ঢাকা শহরে কিছু চিনি না। যাওয়ার পরে আমি আর ডাক্তারের কাছে নিতে পারি না, কই নিম, এরে কই ওরে কই যে কি করবো, ওর জ্ঞান ফিরে নেই, মানে অজ্ঞানী আছে আমার ছোট ভাইটা। পানি ঢালতে 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 এত ওর জ্ঞান ফিরে না। পরে ঘরে হুয়াইয়ে, তখন তার কেউ কাছে মোবাইল নেই, আমার কাছে মোবাইল নেই। আমি দোকানে গেছি, যে আমার আব্বারে ফোন দিছি, আমার কাকা ওই জায়গায় আছে। যখন আমার কাকা ওই জায়গায় আছে, তখন আমার আরেকটু মানে মন দুর্বল হইতে আসছে, যে তাহলে হেরাতলি শুনছে। তারপর আমার আব্বা কাকা সব এক জায়গায় আছে। এর মধ্যে আমি ফোন দিছি, আমার আব্বা কাছে তোমার কাকার সাথে কথা কো। পরে কাকার সাথে আমি কথা বললাম, কয় মা কি হয়েছে? আমি কই কাকা, আর আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। পরে আমার কাকা এসে, আমার আব্বা এসে ওরে তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে গেছে, নিয়ে যায় মুখ ঠুকে যেন ছুলে টুলে গেছিল, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে এলো। রাইতে পরে বাড়িওয়ালা করে ডাক দিয়ে নিয়ে বসলো, যে এটা এখন কি করা যায়। সারাদিন যেমন বাড়িওয়ালারাও বলছে যে এটা কোনোভাবেই সম্ভব না, এতটুক ছোট বাচ্চা, আর উনি হয়েছে 3-4 পোলাপানের মা, আর উনি আপন বোন, কোনোদিন এটা মানে মাইনে নেওয়া যায় না। পরে আমার আব্বার আমার কাকারে পরে বললো যে দেখেন, যে কথা বলছে আর যা করছে এর বিচার আপনার এলাকার ছেলে, আপনি এলাকায় যাই করতে পারবেন, ঢাকা শহরে কোনো বিচার হবে না। তো আমার কাকা আমার আব্বা এরা বললো যে আমার ছেলেরে মেরে হালাই দেন দুশ্চিল, তাহলে আমার মেয়েও তো মেরে হালাই দিব, জি, ওর তো কোনো মেরে আটকিব না, যাক আমার মেয়েও এনে থাকবো না, আমার ছেলেও এনে থাকবো না। আচ্ছা। পরে আমারে 2 মাসের গর্বার আমার কাকা দিল, দিয়ে আমাদের সহ পোলাপান সহ নিয়ে গেল গা। নিয়ে যাওয়ার পরে আমি আমার বাপের বাড়িতে থাকি, আমি হিন্তনে, ওনার সাথে আমার কথা বন্ধ। আমার বাপের বাড়িতে থাকি, এর কাছে খবর পাঠায়, ওর কাছে খবর পাঠায়, আমি বাড়ির যাবো। পুষ মাঘ মাসের শীতের মধ্যে আমি একটা কাপড় পরে আমি ঢাকা দিক রওনা হইলাম একা। আমার দাদিরে কই আসলাম। তখন ছেলে মেয়েগুলো কি আপনার সঙ্গে ছিল না? আমি বাড়িতে আমার আব্বা মার কাছে রাই খাইলাম। আচ্ছা। মানে পোলাপান ফেলাই ঠেলাই থুয়ে আমি খালি একা এসে পড়লাম ঢাকা। আচ্ছা, ওই সময়টাতে আপনার জামাই কি ঢাকাতেই থাকতো? হ্যাঁ, উনি ঢাকায় থাকতো। কি করতো উনি? উনি ওই যে মাঝে মাঝে রিক্সা চালাইতো। মাঝে মাঝে রিক্সা চালাতো। আচ্ছা। পরে ঢাকা আসলাম, আমার ভাই, আমার ছোট ভাই আমার সমানে মানে ই করতেছে, বিষাইতেছে ওরা। আমি যে বাড়াইছি কেউ জানে না, আমি অন্ধকারে বাড়াই আসি। বাড়াই আসি আর মানে চোখের পানি ধরে রাখতে পারতাছি না, যে আমি কিভাবে কোথায় যাব। তো আমগরে বাড়ির অনুকার একটা লোক ছিল, এর সাথে আমি দোকানে ফোনে কথা বললাম, বললে কইলাম যে আমি তো ঢাকা আসতেছি, তাহলে আমারে একটু জায়গা দেবা। জি। উনি আমার বললো যে তুমি আসো, তোমারে আমি দেখব। পরে আসলাম, আইসে আমি টিভি গেট, ওই যে মসজিদ পাড়া, মহাখালী মসজিদ পাড়া, অন্য একটা বস্তি আছে 7 তলার, ওই বস্তিতে উঠলাম। ওকে।
ওটার পরে আমার উনি একটা কাজের লোক ঠিক করে দিল, 5 জন মানুষের পাক আমার নিয়ে দিল মেসে রান্দা। তো আমি ওই সকালে আইনে আমার দিয়ে যাইতো, আবার দুপুরে নিয়ে যাইতো, আবার বিকেলে দিয়ে যাইতো, আবার নিয়ে যাইতো। জি, এরকম করে ওই বেটি আমারে উপকার করতো। আচ্ছা, তো এরকম করে কাম করলাম 1 মাস, করার পরে দেখা গেল পরের মাসে আমার 20-25 জন লোক হইলো আমার। বাহ, তো আমি কাজ করি, কাজ করতে করতে একদিন আমার হঠাৎ করে রাস্তার মধ্যে 4-5 জন পোলাপান নিয়ে আমার আটকাইলো। আপনার জামাই? হ্যাঁ, আটকাইছে, মানে উনি রিক্সা চালাইতে, আমি দোকানে গেছিলাম, আমারে দেখছে, তা আমার আটকাইছে। আটকানোর পরে যখন আমার বেশি চাপ সৃষ্টি করছে, আমি তখন বলছি যে আমি চিনি না, আমার চিনতে গেলে আমার বাড়িতে যাও, আমার বাবা মা যেদিন আমার বলবো আমি ওই দিন যাম, এর আগে আমি যাব না। উনি আমার বলতেছে যে তুই আমার বউ, আমি তোরে এখন ইচ্ছা করলে আমি ওটাই নিয়ে যাম গা, যে তুই যদি আমার পারসতে নিয়ে যা, আমি যাব না। তো যখন আমার শেষ রিক্সা উড়ান ধরছে, তখন ওই যে আমি যেই মেসটাতে কাজ করতাম, ওই মেসের মানে ওই যে পাবলিক হলের মেস আছে মহাখালী, ওই মেসে আমি কাজ করতাম। ওরা মানে দেখছিল, আমি দোকানে গেছি যে আইতাছি, যে ওরা দেখছে, একজনে দেখে যখন আমার আটকাইছে, তখন উনি যায় আবার হ্যাঁ করে বলছে, চাকরে আমি কাজ করি, তাগর বলছে যে এই গেছে গা। বিয়ে আসলো, আমার আব্বা বললো তোমার তো 3টা বাচ্চা কাচ্চা, তুমি তো নিজে চলতে পারবা না, তাহলে এখন যদি একজনে তোমার মেয়েটার পছন্দ করে নেয়, এটাই ভালো, নাকি যখন শরীরে একটা দাগ পড়বো তখন তুমি বিয়ে দিতে পারবা? তা আমি বললাম যে বিয়ের বয়স তো হয় নাই, কেবল 11-12 বছর বয়স, বিয়ের বয়স তো হয়নি। তো আপনারা ভালো করে আগে দেখেন ছেলে কি করে দেখেন। তো ছেলে দেখতে খুব সুন্দর। আপনার মেয়ের যে বয়স বিয়ে দিচ্ছেন, মেয়ের তখন বয়স কত? তখন 11। এত অল্প বয়সে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওনাদেরকে পড়াশোনা করাননি? ওই যে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা। আচ্ছা, পরে আমি যখন আব্বা মার সাথে না পারতাছি, যে আব্বা মা তো এত কষ্ট করে এগোরে দেখছে, আব্বা মারে কিভাবে কষ্ট দিব, যে না, মানে ওই সময় পর্যন্ত উনি আপনার বাবা মায়ের কাছেই বড় হয়েছে? হ্যাঁ। আচ্ছা। তো যাক, আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, 30,000 টাকা নগদ দিতে হবো, যৌতুক? হ্যাঁ, আমগো দেশে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আচ্ছা। তো আমার নাই দিকে কম নিচ্ছে, পরে 30,000 টাকা দেওয়া লাগবে। তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, 1 লাখ টাকার উপরে আমি ঋণ হইলাম, ওই মেয়ে বিয়ে দিতে যায় ঋণ হইলাম। হওয়ার পরে বিয়ে টিয়ে পার করে আমি মহাখালী আসলাম। আবার আইসে তো মহাখালী আমি যে কাম হয়ে থাকি, তো ওই দেখা গেল কি যে আমি ওই ভোর 5টায় যে বাড়াই আসছি, রাত 10টা-11টা পর্যন্ত আমি কাজ করি। আচ্ছা। তখন আমার শরীরটা এত, মানে যেমন মনটা আমার শক্ত ছিল, তখন আমার শরীরটা অনেক ভালো ছিল। আপনার এই ছেলের বয়স কত তখন? তখন আমার ছেলের বয়স 6-7 বছর। হ্যাঁ। আচ্ছা রাশেদ, অনুষ্ঠান শুরুর সময় তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এগুলো জানো কিনা, তোমার মা যে কথাগুলো বলছে এগুলো কি তুমি জানো? এখন যেগুলো যতটুকু এখানে বলেছে আমি শুনছিলাম নানা নানির কাছে, কিন্তু এতটা শুনিনি। এতটা শোনো নাই? শুধু শুনছিলাম যে আমার আব্বু আমার মাকে অনেক মারধর করছে, এই জন্যই তুমি, বাট এই 6-7 বছরে তোমার মা যে একটা মানুষের বাসায় শুধু রাতের বেলা থাকার জন্য 600 টাকা দিত, এবং এই যে সারাদিন যে এই পরিশ্রমগুলো করতো, এগুলো তো তুমি কখনো জানো না, মানে আজকেই প্রথম জানছো এই অনুষ্ঠানে? জি না, আম্মু কাজ করছে সেটা জানি, বাট এইরকম বিস্তারিত জানা হয়নি? জি না। এটা আজকে রাশেদ এবং তার মা, আপনার নাম তো আসমা? হ্যাঁ, রাশেদ এবং তার মা আসমা বেগমের যেই গল্পটা এখানে তুলে নিয়ে আসছি আমরা, সেখানে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং শেষ পর্যন্ত বের হবে। হতে পারে একটা খুব সহজ সরল সাধারণ গ্রামীণ জীবনের একটা খেটে খাওয়া যুদ্ধজয়ী, মানে জীবন যুদ্ধজয়ী একটা মানুষের, একটা মেয়ের, একটা মহিলার গল্প, কিন্তু আমি এই গল্পটাকে দেখানোর চেষ্টা করছি যে মা এবং ছেলের সম্পর্ক। একটা ছেলে, তার মা, যে মা সংসার চলে গেল, হাজব্যান্ড চলে গেল, কিন্তু 3-4টা বাচ্চা তাদেরকে ছাড়লো না, এবং এদেরকে মানুষ করার জন্যে ঢাকা শহরে কি অমানবিক জীবনযাপন করছে। এবং ইন্টারেস্টিং বিষয় শেষের দিকে এসে আপনারা পাবেন। এই ছেলেটা এখন 17 বছর বয়সে পড়াশোনা করছে কলেজে, এবং ওর মা যে কি করেছে ওদের জন্য সেটা সে জানে না। এই যে না জানার বিষয়টা, এই না জানার বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আছে। আমরা শুধু আজকের এই গল্পটাকে রাশেদ কিংবা আসমা এই গল্পের সমীকরণে না দেখি। আমাদেরকে মানুষ করার জন্যে আমাদের মারা, আমাদের বাবারা কি পরিমাণ কষ্ট করেন, কি ভয়ানক রকমের রিস্ক নেন, কি ভয়ানক রকমের মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যান নিজের সন্তানকে খুশি করার জন্য। 2-1জন থাকেন ব্যতিক্রম, সেটা অন্য হিসাব। সেই গল্পটা আমরা যখন পরিণত বয়সে যাই, আমাদের স্কুল হয়, কলেজ হয়, বিশ্ববিদ্যালয় হয়, চাকরি হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
আমাদের সময় হয় না আমাদের মার কাছ থেকে শোনার যে আপনাকে বড় করতে গিয়ে কিংবা আমাকে বড় করতে গিয়ে আমাদের মারা কত কষ্ট করেছে, আমাদের বাবারা কত কষ্ট করেছে। এই ছেলেটাকে আমি অনুষ্ঠানের শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে তোমার মা আজকে তোমাকে এখানে নিয়ে এসছে, তুমি কি জানো, গল্পটা জানো? ও জানে না, এবং না যে জানা সেটার পিছনে ও দায়ী না, এটার পিছনে আমাদের সিস্টেমটাই আসলে দায়ী। সিস্টেমটাই এরকম। আমরা একটু সামনের দিকে আরেকটু আগাই, আমরা জানি না এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং শেষ কোথায় কী হতে পারে। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, গল্প যে কোনো রকমের হতে পারে, এটা একটা খুবই ওপেন প্ল্যাটফর্ম, এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904 আমি আবারও বলছি 09611904 এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর যে ডিরেকশনটা আপনি পাবেন সেই অনুসারে আপনি আপনার গল্পটি রেকর্ড করবেন। জি, আমরা আসমা বেগম আন্টি বলি আপনাকে, যেখানে আমরা ছিলাম সারা রাত 10টা পর্যন্ত আপনি বাইরে মানুষের বাসায় কাজ করতেন। আমি ওই ভোর 5টা বাজে বাড়াই রাতের 10টা 10:30 নাম্বার আসি অতি ফাঁস। তখন ওনার সাথে আমার মানে পরিচয় হয়, ওনার বাসায় আমার কাজে নেয়। তখন উনি বিয়ে করে নাই, 2টা ছেলে থাকে, উনি একজন আরেকটা ছেলে থাকে। আমার তখন 1000 টাকা দিত, আমি ঘরের পুরা কাম করে দিতাম, বিছনা গুছান, কাপড় ধোয়া, রান্দা, মানে হের ঘরে সব কিছু জিনিসপাতি আসলো, ফ্রিজ তনে শুরু করে মানে ফ্যামিলি বাসায় যা থাকে হের বাসায় তাই ছিল। একটা ফ্ল্যাট নিয়ে আসছিল, সব কাম করে দিতাম। আর মেহমান আইতো, উনি ব্যবসা করতো। দেখা গেছে যে রাইতে আমি রান্না বাড়ি করে থেকে গেছি গে, আবার মেহমান আইসে, আমার আবার ফোন দিত, দৌড়াই আমি আইতাম। তো উনি আমারে বেশ কিছু হেল্প করতো, মানে যদি শুনছে যে আমি অসুস্থ বা 500-1000 টাকা লাগবো, সঙ্গে সঙ্গে বাই করে দিত। উনি আমার কোনোদিন খারাপ কইতো না, বা খারাপ ওনার মুখে আমি কোনোদিন শুনিনি খারাপ ভাষা। আছে না কত লোক যে মানুষের সাথে ব্যবহার খারাপ করে, কিন্তু আমি উনি কোনোদিন দেখিনি যিনি মুখ দিয়ে খারাপ একটা কথা বলে বা কিছু। এইভাবে আমি মাসে দেখা গেছে যে 12-14 হাজার টাকা আমি কামাই করতাম। আচ্ছা, মানে আগে করতে পারতাম না। এরকম করে দেখা গেছে যে পোলাপানের মাসে আমি 4000 টাকা 3000 টাকা খরচ দিচ্ছি, মা বাবারও কিছু দিচ্ছি। আচ্ছা, আমার মনের মধ্যে একটা কষ্ট হয়েছিল যে আমার মা বাবা অনেক কষ্ট করছে, এখন আমরা বড় হয়েছি, এখন আমরা আর একটু মা বাবার একটু দেখ, আমার পোলাপানের রোদ দিমু, আমার বাপ মায়ের রোদ দিমু। তো দেখা গেছে 11 জুল আমি 300 টাকা দিচ্ছি, 3000 টাকা দিচ্ছি, তা আমার আব্বা মার আমি 500 টাকা দিচ্ছি। বা আমি যদি বাড়িতে গেছি, দেখা গেছে যে আমি যদি বাড়িতে যাই 5-7 হাজার টাকা বাজার করে দিতাম। এখনো আমার যে আরো ভাই বোন আছে হেরা দেয় না, কিন্তু আমি যদি এখনো বাড়িতে যাই, আমি যত কষ্টই করি আমার বাপ মায়ের বুঝতে দেনে যে আমি টিন দিয়ে ঘর দিলে আমার তো কেউ নাই, ভাঙ্গে চুরে গেলে কেরা করে দেবো, তো তুমি ই করো, ইট কিনে ইট দিয়ে তুমি আমার ই করে দাও, 4 পাশে ইট দিয়ে ওর পে টিন দিয়ে দাও। তো আমার আব্বা তাই করে দিচ্ছে, ওই বাড়ি করে দিচ্ছে, বাথরুম টাথরুম সব, গোসলখানা সব, মানে ঢাকার বাসার মতোই করে দিচ্ছে। তখন আমার ঘরে 3-4টা মেয়েও রাখতাম, আমার দেশে তো নাই না। আমি একটা রুম নিলাম, নিয়ে 4-5টা মেয়ে রাখি। ওই মেয়ে ঘরে সারাদিন কাজও করি, ঘরেও রান্ধি, হেগরেও খাওয়াই, মানে আমি সেরকম পরিশ্রম দিতাম তখন আরো বেশি। তখন আমার মাসে মনে করেন যে 14-15 হাজার টাকা আমি বাড়ির দিতাম প্রতি মাসে। ওই মেয়েগুলো কি করতো? মেয়েগুনি গার্মেন্টসে চাকরি করতো। আচ্ছা, তো এই মেয়েগুনি থাকতো আমার কাছে, আমি মাসে মাসে ভালো টাকা দিতাম। ওই মেয়েরা কি করতো, টাকা পাই আমার কাছে দিয়ে দিত। অগরে যেই টাকাটা জমা থাকতো ওই টাকাটা আমি এক নগে বাড়ির দিতাম 50-60 হাজার, আবার পরের মাসে আবার ওগর টাকা ম্যানেজ করতাম। এরকম করে আমার বাড়িটা কমপ্লিট করাইছি। করানোর পরে বাড়ি কমপ্লিট হয়েছে। ওই আমার মেয়েটা ক্লাস 9-এ যখন উঠলো, তা আমি এত কষ্ট করে কুচিনেও পড়াই, ভালো কুচিনেও পড়াই, ঘরে পড়তে বসে না। তো ওই দেখা যায় যে ডাব শ্যাম্পু ছাড়া উনি শ্যাম্পু ব্যবহার করে না, তেল ছাড়া কোনো তেল ব্যবহার করে, মানে উনি বাসা জিনিস ছাড়া উনি ব্যবহার করবো না। আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তো আমি যে কৈতন দিতাম ওটা ওরা বুঝতো না, ওরা মনেই করে না, ওরা মনে করে যে ওরা বড় লোকের মেয়ে, ওরা এরকম করে চলে। তো এরকম করে দিতে দিতে যখন 9-এ পরীক্ষা দিল, রেজাল্ট যখন খারাপ আসলো, মানে পাশ করছে, রেজাল্ট ভালো না, তখন আমি বললাম যে দেখ আমি জীবনে কি করলাম তোরা তো দেখলি না জীবনে, কিন্তু এই রেজাল্ট আমি তো করে পড়াশোনা করাম না, আমি তোর ঢাকা নিয়ে যাম, কাজ করাম তোর দে। ঢাকা নিয়ে আসলাম, নিয়ে এসে গার্মেন্টসে দিলাম। আমি
গার্মেন্টসে দিয়ে ও কান্দে না, আমি কান্দি যে ওর পড়াশোনাটা আমি নষ্ট করাইলাম। তা মাঝে মাঝে আমি কি করি, স্কুল খুঁজি ওরে না কইয়া। আমার কথা হইলো যে ওরে কষ্টও করাম লেখাপড়াও করাম, যে কোনটা ও এগিয়ে যায়। তো কিছুদিন চাকরি করে 2-3 মাস মনে হয় আমার টাকা পয়সা দিচ্ছিল। তারপরে একটা ছেলের ফান্দে পড়ে গেল মেয়েটা। আচ্ছা, মানে আপনার বিয়ে, যে মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন তার পরের মেয়ে? হ্যাঁ, এই যে এসএসসি পুরায় কি করলো, স্টাম আনালো আমারে, কয় তুমি স্টাম কিনে নিয়ে আসো। স্টাম কিনে নিয়ে এলো, ঘরের দরজা জানালা সব বন্ধ করলো, ভয় দেখাইতেছে। এরপরে ওই কথাই শিকার হয়ে গেল। পরে রাইতের 12টার সময় আমারে হুদ্দে ওরে হুদ্দে বাড়িতে পাঠাই দিল, মারে হুদ্দে। বাড়িতে গেলাম, যাইয়া সকালে যাই পৌঁছিলাম, জহরের আওজান দিছে, তখন আমি বাড়িতে না পড়লাম যে আমার আর থাকা সম্ভব না, আমি তো মানুষের কাম করে খাই। আমি আইসা সাবার পর্যন্ত আসিনি। যখন আমি নবীনগর আইসি তখন আমার বাড়ির তনে ফোন দিছে, কয় মায়া নাইকা। আমি আর উঠিয়ে নাই, শরীরে এমন অবস্থা, আমি তো মায়া নাই, এখন ঘুরে তার আমি যাইতে পারতাছি না। আমি বাসায় আসছি, আইসে সারা রাত গেছে, আমি সিকির পেটে কানছি যে পোলাপান স্বামী ছাড়া হইলাম, সবকিছুই করলাম, কিন্তু পোলাপান কন্ট্রোলে রাখতে পারলাম না। বাপ মায়ের টাকা দিলাম, পয়সা দিলাম, কিন্তু বাপ মা আমার পোলাপানটি মানুষ বানাইতে পারলো না। তো এলি দুঃখ করে আমি কান্দিছি। কান্দার পরে অনেকগুলো ডাইমেনশন আছে আজকের এই গল্পের, অনেকগুলো। এবং আমি যাব আপনার কাছে, বিরতিতে যাওয়ার আগে একটু একটা কথা বলতে চাই। ডাইমেনশনগুলো হচ্ছে এরকম যে এই ভদ্রমহিলার জায়গাটা থেকে দেখেন, উনি কোনো কমতি রাখেনি, ওনার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন। কিন্তু সন্তানের জায়গাটা থেকে বাবা মা খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা যেই পরিবারে সে মানুষ হোক না কেন। এবং একজনকে যদি পায়, ধরুন মা যে দায়িত্বটা পালন করেছে, বাবাও যদি সে দায়িত্বটা পালন করতো, তাহলে হয়তো এই মেয়েটির ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটতো না। সেটা সন্তানের জন্য একেবারেই বেসিক নিড। কি বলবেন, এখানে ভদ্রমহিলাকে দোষ দেওয়ার কিছু নাই, মেয়েটাকে দোষ দেওয়ার কিছু নাই, কারণ মেয়ের যে বয়স বা এই ছেলেটার যে বয়স, সে বয়স থেকে বাবা মার এই কষ্টটা বোঝাটা সম্ভব না, আসলেই সম্ভব না। আমরা কেবলমাত্র যেই বয়সে থাকি সেই বয়সটাকেই বুঝি, যে বয়সটা অতিক্রম করে এসেছি সেই বয়সটাকে বুঝি, কিন্তু এর পরের বয়সের যে অভিজ্ঞতাটা কি সেটা আমরা সেই বয়সে বুঝি না, বা প্রকৃতি আমাদেরকে সেটা বুঝতে দেয় না। সুতরাং ওই মেয়েটি যদি বুঝতো যে তার মা আসলে কতটা কষ্ট করেছে তাদেরকে মানুষ করার জন্য, তাহলে হয়তো এত বড় একটা সিদ্ধান্ত সে নিতে পারতো না। খুব কঠিন আসলে। হ্যাঁ, কি হলো? পরের দিন সারাদিন আমি আর কাজে যাইনি, না যাই ওর যেন যেন বান্ধবী আছে সব জায়গায় ঘুরছি। ঘুরতে ঘুরতে আমার বড় মেয়ে আসছিল সাবান, ওরে ফোন দিয়ে আনছি, আইনে ওরে নিয়ে খুঁজছি। খুঁজতে খুঁজতে না কোথাও পাইনি। যখন আসরের আজান দিছে তখন ওর একটা বান্ধবী আসছে, 11 নম্বর বাজারে যায় থাকে। তাই কইতাছে, কয় আন্টি আপনি একটু আমাকে বাসায় যাবেন? কই কে? কয় দরকার আছে। তা আমার মেয়ে কইতাছে, কয় মা মায়া ওগো বাসায় আসছে। বড় মেয়ে কি মানে তখন আপনার সঙ্গে? মানে আমি ওরে ফোন করে নিয়েছি অশান্তির জন্য। পরে যাইতে যাইতে মাগরিবের আওজান পড়ে গেলাম, যাই দেখি যে আসলে আছো এই বাসায়। পরে ওই বাসার সবাই মানে বুঝেছে ওরে যে মা তো মা এত কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মার তোমরা যে অবস্থা করো এটা তো ঠিক না। তুমি তো পড়ার মায়েরও তো এটা করতে পারলাম না, তুমি নিজের মারে যা করতেছ। তো সবাই বুঝে উঠেছে। পরে আমার কই দিল জ্বরে যেন বাসায় নিয়ে মারেন না। ওরে বাসায় সবার কাছ থেকে কই ঠই নিয়ে এলাম, নিয়ে আহেরা বাসায় এনে ওর কিচ্ছু কইনি। যেমন কালকে বেতন পাবো, এটা আজকের ঘটনা। তো রাইতে আমি বুঝাইলাম যে মা আমার বাড়িতে এরকম ঘর দরজা দিতেছি, টাকা পয়সার খুব প্রয়োজন, কিছু ঋণ আসছি, বেতন পাই যেন কারোর দেও না, বেতন ঘরে নিয়ে এসো। ও বেতন পাইতো 12-14 হাজার টাকা করে বেতন পাইতো গার্মেন্টসে। মায়া যে আমার থানার মধ্যে নিয়ে এসছে, তো পুলিশে যাবার দিতেছে না, আপনি আহেন। পরে মুন্না ভাই আসলে পুলিশে দেখে কয় যে আপনার লোক, যে হ্যাঁ, আপনি নিয়ে যান, আপনি যেটা বিচার করেন। পুলিশ বলছে এটা? হ্যাঁ। পরে নিয়ে আসলো মুন্না ভাই, আমার বাইকেরে নিয়ে আসার পরে আমারে বললো যে তুমি বাসায় যাও, আর মায়ারে হাতে করে হের বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হ্যার বউ আমারে পীরের মতো ভালো জানে। মুন্না ভাইয়ের বউ আমার অনেক ভালো জানে। পরে মুন্না ভাইয়ের বউ অনেক বুঝে দেখছে যে ওর সাথে পারা যাব না, মেয়েটার সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে। হ্যাঁ, ও যা কয় এটা মানে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না, ওর কথা গুননি। পরে মুন্না ভাই রাত্রে আমগো বাসায় আসলো, আসে পরে কইলো যে দেখ তোমার ছেলে মেয়ে একটা মানুষ না, কারণ তোমারে জেলেও ঢুকাইতে পারে, তুমি ওকে কিছু কইও না। আর তোর কিনে দিচ্ছে তেল সাবান দিচ্ছে, বউ তো হইছে পরার মেয়ে,
তো বোনের মেয়ের যদি এত কিছু দেয়, বইয়ের তো অবশ্যই খারাপ লাগার কথা। এমনকি যুগ হয়েছে খারাপ, তো বইয়ের সাথে একটু গন্ডগোল, মনোমালিন্য হয়েছে বিষয়টা নিয়ে। আচ্ছা, ওই লাহারে বইয়ে আবার এমন একটা পেঁচ লাগাই দিচ্ছে যে মায়া ফোনে কার সাথে কথা কইছে। তা আমার ভাই খুব রাগী মানুষ, হেনতনে ওর সাথে কথা কওয়া বন্ধ। যে আমি ওরে এত বুঝাইলাম, এত কিছু করতেছি, করার পরেও আমার কথারও বাধ্যতা হইলো, তাহলে তো ও তো মানুষ হবো না। তা আমার ভাই তখন পিছিয়ে গেল গা। যাওয়ার পর আমি বাড়িতে গেছি, আমার কথা আছে যে মা, আমি তো সামনে আমার মেট্রিক পরীক্ষা, তো তুমি আমারে নিয়ে যাও, আমি চাকরি করবো আর পড়াশোনা করবো, আমি আর এরকম করবো না। তা আমার বড় মেয়ে আমার না করলো, কয় না মা, ওরে নিয়ে যাও না, ও কিন্তু কালসাপ, ও কিন্তু তোমার কথা মানবো না। তা আমি ওরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে গেছে বছর নিয়েছি, বাড়ির যখন 8 পরীক্ষা দিয়েছে রাশেদকে, হ্যাঁ, তখন ওরা আইনে 9 আমি জার্মান টেকনিক্যালে ভর্তি করাইছি। ওরাও নিয়ে আসলাম যে আমি জীবনে এত কষ্ট করলাম, ওরা আমার মূল্য দেয় না, কি করি তাও দেখে না। কিন্তু ওরা যখন আমার কাছে নিয়ামু, ওরা যখন হ্যাঁ, তো স্যার যে সকালে আসে 4-5 ঘন্টা স্যার যে ঘরে থাকে এটা আমি জানি না। আমগুর অন্তনে একটা ছেলে, আমি আর মন রয়েছে অন্যরকম। আমি বললাম যে আইসে বেড়াই যায়, মানে এনে যে স্যারের সাথে যে খটকা আছে এটা আমি জানি না। আপনি তখনও জানেন না বিষয়টা? আচ্ছা, এই ছেলের সাথেও আমার সাথে একটু গ্যামজাম থাকে, কেন নাকি পড়াশোনা করে না। আমি প্রতি মাসে 2000 করে টাকা দিলাম স্যারের ভালো একটা রেজাল্টের জন্য, যে তোর একটা ভবিষ্যৎ হবো। আমি কষ্ট করছি, তোরা তো ভালো থাকবি, আজকে যদি তুই পড়াশোনা করে আগে আবার পাস, আমার মতো তো এরকম কামলা খাটা লাগবো না। আর তুই যদি আমার মতো থাকস, তাহলে তো তোর আমার জন্য কষ্ট বেশি করা লাগবো। আমি তো যে কোনো রাস্তায় দাঁড়াই আসছি, তুই এমন রাস্তা নাও পাইতে পারস, এর জন্য খারাপও হইতে পারস। তো এলির জন্য আমার সাথে গেম, আমি পোলাপানের সাথে কেস করি, অনেক কেস করি, খালি পড়াশোনার জন্য। পড়াশোনা করলে আমার কোনো মাথা গরম হয় না, কিন্তু যখন দেখি যে না, ওরা আমার পয়সারে কোনো দাম দিতেছে না, ওরা আমারই খালি ক্ষতি করবো, ওরা নিজে ভালো হবো না, তখন আমার মাথা গরম হয়ে যায়। আমি যে 7-8টা বাসায় কাজ করি, আমার মানুষ অনেক কথা কয়, আমি যদি একবেলা না যাই মানুষ অনেক এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমার বাসায় অনেকেই কাজের লোক আছেন এবং তারা র্যান্ডমলি চেঞ্জ হন, এবং কখনো দেখা যায় যে আমরা স্যাটিসফাইড থাকি না তাদের জবের কারণে বা যেভাবে পারফরমেন্স করা দরকার, কখনো দেখা গেলো যে সে স্যাটিসফাইড থাকে না, এই কারণেই খুব র্যান্ডমলি চেঞ্জ হয়, এবং অনেক বাসাতে এটা হয়। তো এই যে বিষয়টা, উনি যেটা পয়েন্টটা একটু আগে করলো, যে বাসায় কাজের মান ঠিক না থাকলে কাজের বুয়া যিনি থাকেন বা কাজের লোক যিনি থাকেন, তাদেরকে কি ব্যবহারটা করানো হয় বা কি ব্যবহারটা তাদের সঙ্গে হয় বা কি কথাটা তারা শোনে, এটা যদি সন্তানদের দেখানো যেত, বা প্রত্যেকটা সন্তানকেই, আমি মনে করি শুধু কাজের জায়গাটা না, প্রতিটা সন্তানকেই যদি দেখানো যেত যে তার বাবা কিংবা তার মা কি কষ্ট করে এই অর্থটা উপার্জন করে নিয়ে আসেন তাদের জন্যে, তাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের ভবিষ্যৎটা ভালো করার জন্য, কি পরিমাণ অপমান সহ্য করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ রিস্ক নিতে হয়, কি পরিমাণ নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে হয়, কি পরিমাণ নিজের চাহিদার জায়গাটাকে নষ্ট করে দিয়ে সন্তানের কথা চিন্তা করতে হয়। প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি এই জিনিসটা দেখানো যেত, তাহলে আমাদের এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, আমাদের এই যে এত এত শিক্ষক রেখে এত গোল্ডেন A+ বের হয় প্রতি বছর, হ্যাঁ, এবং তারপরেও যে বৃদ্ধাশ্রম বেড়ে যায়, তারপরেও যে এত সমস্যা সমাজে বাবা মাকে আমরা দেখি না, হ্যাঁ, আমার মনে হয় না যে এটার আর প্রয়োজন হতো। আমাদের আসল শিক্ষার জায়গাটা আসলে এটাই হওয়া উচিত, যে তুমি যে পয়সায় বড় হচ্ছ, তুমি যে এটা খেয়ে তোমার ভবিষ্যৎ তৈরি করছো, তুমি তোমার জন্য যে মানুষগুলো হাড্ডিসার হচ্ছে, তোমার জন্য যে মানুষগুলো পরিশ্রম করে মান সম্মান বিসর্জন দিয়ে তোমাকে বড় করার জন্য কাজ করছে, তাদেরকে আগে ফার্স্ট দেখো, তারা কত কষ্ট করে তোমাকে বড় করছে এবং তারা কি পরিমাণ অপমান সহ্য হচ্ছে, কি পরিমাণ পরিশ্রম করে তারা তোমাদের জন্য সময় দিচ্ছে। এই শিক্ষাটা আগে প্রথমে নাও। মানে তাদেরকে যদি এই সন্তানরা রেসপেক্ট করতে পারে, অটোমেটিক্যালি সমাজের বাকি সদস্যদের প্রতি তাদের রেসপেক্ট চলে আসবে। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও মাকে নিয়ে বড় কোনো চ্যাপ্টার নাই, কোথাও বাবাকে নিয়ে বড় কোনো চ্যাপ্টার নাই, এবং কোনো বইই নাই। আমাদের এই জায়গাটাই যদি শিক্ষা না থাকে পরিবারের, যেই মানুষটা আমার জন্য সারাটা জীবন দিয়ে দিল, তাকে আমি রেসপেক্ট করি না, তার পয়সার মূল্য আমি দেই না, হ্যাঁ, সে কি বলে সেটা আমি শুনি না, তাহলে এই ছেলে এই মেয়েরা বড় হয়ে সমাজের জন্য কি করবে, সেটা তো আরও অনেক পরের বিষয়, তাই না? সো এই জায়গাগুলো খুব আমরা কেন জানি ওভারলুক করে গেছি, সচেতনভাবে করেছি নাকি অসচেতনভাবে করেছি, কিন্তু এই জায়গাগুলো আমাদের ফোকাস করা উচিত। জি, আপনি যেটা বলছিলেন যে আপনার ছেলের প্রতি আপনার একটা কষ্ট আছে, আমি ওর কথা শুনবো ইনফ্যাক্ট শেষের দিকে গিয়ে।
মেয়েটার কি হলো তারপরে যে পরে- বাড়িতে আসলো? হ্যাঁ, হেই মেয়ে পরে আমার একদিন আমি মরমু, আমি আর কদিন তুমি করে কাম করে খাওয়াম, আমি আর কাম করতে পারবো না, আর তোমার বিয়ে করতে হবে, আমার মাথার বোঝা একটু কমায় দিতে হইব তোমার। কয় আমি পড়াশোনা করবো, আমি কই তুমি বিয়ে করো, তোমার যদি পড়াশোনা খরচা লাগে। করতে হবে আপনার মেয়েকে। তারপর পরে আমার মেয়েরে আমি এই কথাই চাপ দিলাম যে আমি আর পছন্দিত না, তোমার যে পছন্দিত আছে তুমি হেরেই নিয়ে হ, আমি তোমার বিয়ে করাই দেবো, আর তোমার যদি পড়াশোনার সমস্যা হয় রে আমি দেখবো, আচ্ছা, তাও তোমার বিয়ে করতে হবো। আমার গাড়ির রূপে এত চাপ আমার আর সহ্য হইতেছে না। পরে কয় 5টা বছর আমার পড়াও, 5 বছর পরে আমি বিয়ে করব। মানে 5 বছর হইলো ওই ছেলে মানে এই মাস্টার এখন আছে, পরে 5 বছরও পড়াশোনা করবো, এস্টাবলিশড হবে। হ্যাঁ, হ্যাঁ, আর ও মানে 5 বছর অনার্স পর্যন্ত পড়বো, তখনকে বিয়ে করবো। হুম, এই কথা হইনি আমি করলাম যে মাস্টার সকালে আসে কেন নাকি, আমি আর কই না যে এই ঘটনা আমার অমুকে কই দিছে, আচ্ছা, আমি এটা কই না, আমি এটা ভিতরে রাখে দিই, আর ভিতরটা মনে হয় আমার জইলে পুড়ে যায় ওগরেলি দেখে। কয় মাস্টার আহে সকালে রাশিদুলের সাথে আমার সাথে একসাথে পড়াইতে পারে না, ঝামেলা হয়, এই জন্য মাস্টার আহে। মাস্টার যেন আর সকালে আহে না, আমারও এই দুষ্টাই, মানুষের দোষ দিয়ে দরকার নেই। তো যাকে আবার কিছুদিন গেছে, এর সাথে এমন ব্যবহার যে আইসে ঘরের দরজা আটকে এসেছে, ঘরে ঢুকতে দিতেছে না। আমি কই উজুল বিয়ে নাও করে, যদি আমার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাও হয়, ও তো আমার এলাকার ছেলে, ও আমার কাছে আসতে পারবো, আমি ওর কাছে যাইতে পারবো। আমার যদি হুনি মরতাছে তাহলে আমি অবশ্যই দৌড়াম, ওর হাতে আমার কোনো সম্পর্ক দরকার নেই, আমার একটা এলাকার ছেলে। তো তুমি এইরকম করতেছো কেন নিকে, কৌ যদি এই ঘরে আহে আমি বিষ খাই মরম। তো জাগা কানতে কানতে অস্থির ছেলে, বুঝে টুঝে পাঠাই দিলাম। দেওয়ার পরে এটা মুন্না ভাই থাকলো, মুন্না ভাইরে নিয়ে পরে আমি বললাম যে দেখেন এই ঘটনা। মুন্না ভাই কইতাছে ভালো না, মানে মুন্না ভাইরে ও বুঝাইছে, কলে যে দেখ পোলাপান বড় হয়েছে এখন, তুমি এলি কিছু কইও না। তা আমি আর মুন্না ভাইয়ের কাছে বলতে পারলাম না যে ওর সাথে মাস্টারের সাথে সম্পর্ক আছে, মানে এই জিনিসটা আমার মুখ আর আসলো না। আচ্ছা, নিজের মেয়ে তো হাজার হলো। হ্যাঁ, আমি এটা মানে ভিতরেই রেখে দিই। জি, তে ফুন্দে ফুন্দে কান্দে, আন্টি আন্নগর সাথে আমি একটা আত্মীয় করতে চাইছিলাম, আপনারা আমার ফালাই দিলেন। তে বাবা তুমি ধৈর্য ধরো, তুমি ই করো না, একবারে তুমি মনে করো না যে এটা বাদ গেছে গা, মানুষের মন ঘুরতেও পারে, আর যদি নাই ঘুরে তুমি আমার আন্টি ডাকস, মানে ও আমার না করে আমি তাই। টিচারকে বাদ দিচ্ছিলেন না কেন? না, টিচারের বাদ দিম যে আর পরীক্ষার সামনে, এই জন্য বাদ দিবার পাইতাছি না। এ তো ঘরে পড়তে বসেই না, ওই টিচারে যে জল্লা পড়ায় ওই জল্লাই, তাছাড়া ঘরে পড়তে বসে না। পড়ার কথা কইলেই মনে করুন উল্টা পাল্টা কথা কয় আমাদের। তা এই আচারে ডিব্বে ডাব্বি ভাঙ্গে ঘরের মধ্যে একেবারে অনেক খিসখান্ড করে আলাইছে। তো স্যারও বাথরুমে, মায়াও বাথরুমে। তা আমি আর কিছু কই না, ঘরের ঢুইকেই দেখি ওই অবস্থা। আমি গর্তনে বাড়াই, আমার শৈল অস্থির হয়ে যাইতেছে। আমি গর্তনে বাড়াইয়া বাজারে গেছি যে স্যার বাইরে যাবো গা, তখন আমি ঘরে ঢুকলাম। বাজার তনে ঘুরে আইসে দেখি স্যার আসছি। আমি ঢুকলাম, স্যারে কয় আন্টি ই হচ্ছে মায়া তো অসুস্থ। আমি আর কোনে যাই বেটা, তুই কি ডাক্তার? এটা আমার মুখ হারাইতেছে না, ওর সাথে আমার কোনো কথাই বলতে মন চায় না। ওরা আমি ছেলের জায়গা দিচ্ছি, আমি যত রান দিই আমি ওরে খাওয়ান দিই, 2 বেলায় খাওয়ান দিই। ও যা আসে আমি প্রত্যেকদিন ওরে নাস্তা দিই, আমি নিজে না খাইলে ওরে নাস্তা দিই। যে ও ছাত্র মানুষ, কষ্ট করে পড়াশোনা করে, ওই তো আমার মর্যাদাটা রাখলো না, আমার ওর সাথে কথা কইতে ঘৃণা করে। স্যার বাড়া একে লগা যাওয়ার পরে আমি ওরা জিজ্ঞেস করলাম যে স্যার এখন কে নিয়ে আইছিল? কয় মোবাইল নিতে আইছিল। আমি কই ঘরের মধ্যে এই অবস্থাকে? কয় বলে ঘরের মধ্যে আমার আত্মনে পড়ে গেছিল গা, আচারের ডিব্বে পড়ে গেছে। আমি কই তোমার না করছিলাম যে স্যার জানি ঘরে আহে না, ফেলাইছো অলরেডি 2 কোয়ার্টার বাসা। তো কিছু না কইয়ে আমি মুন্না ভাইরে ডাকলাম যে আমি আসলে কিছু আমার মাথায় ধরে না, আমি কি কমু, ভালাই কম না খারাপ কমু, আমি কিছুই কইতে পারি না। তো মুন্না ভাই আসলো, এসে এদের কি মায়ের পরীক্ষা কাছে এসে বসতে, মায়েরে জুতা কিনে দিল, সব যা যা লাগে ওর সবকিছু কিনে দিল মুন্না ভাই। মুন্না ভাই কিনে দেহারে কইলো যে দেখো জীবনটা তোমার জীবনটা তুমি যেভাবে গড়াবা ওইভাবেই গড়ে উঠবো। তো আমি চাই যে তুমি পড়াশোনা করে আগেই যাও, তোমার মা যে কষ্ট করছে তুমি যাতে না করো, আমি ওইটাই চাই, তাছাড়া আর কিছু চাই না। তা তোমার মা যে আমার ডাকছে, কি কে নিকে ডাকছে তুমি কসনি? পরে কয় আপনি আমার কাছে শুনেন। পরে আমি কইলাম যে দেখেন মুন্না ভাই,
এই ছেলের জন্য আমি 3-4 ভাষা পাল্টাইলাম। তখন হয়তো আমার দোষ ছিল যে আমি মাস্টার বাদ দিইনি কেন, কিন্তু আমি তখন মাস্টার বাদ দিইনি একটা কারণেই যে আমার ছেলের পরীক্ষা ছিল, এই জন্য আমি বাদ দিছিলাম না। কিন্তু এখন তো আমি বাদ দিয়ে দিচ্ছি, মেয়েরেও কুচিনে দিয়ে দিচ্ছি, এখন তো আর আমার স্যারের কোনো প্রয়োজন নাই। কিন্তু স্যার আমার এরকম করে ফোন দিল, ফোন দেওয়ার সাথে সাথেই উনি আমার ঘরে এসে বলল। তারপরেও উনি সেদিন গেল, তারপরে এখন এই যে দিনের মধ্যে 3-4 বার করে আসে, 2-3 বার করে আসে। এটাই কি? পরে মুন্না ভাই কইলো যে দেখো মায়া, তুমি যদি প্রেম করো রাস্তায় করবা, কোনো ছেলে ঘরে আসবো না। আর যদি কও যে না তুমি প্রেম করবা না, আম করে চয় যে তুমি বিয়ে করবা, তাই তুমি তাও করতে পারো। আর যদি কও যে না তোমার চয় যে তুমি বিয়ে করবা, তাও তুমি সেই ছেলে নিয়ে আসো, আমরা এখন তোমার বিয়ে দিয়ে দিব না। উনি মানে কোনো রাজি না, উনির কথা হলো 5 বছর পরে বিয়ে করবো। আচ্ছা, ওই 5 বছর ওই ছেলে ওরে যে বিয়ে করবো এর কোনো গ্যারান্টি আছে? ছেলে যখন একটা লাইনে দাঁড়াবো তখন আমি একটা কাজের লোক, আমার মেয়েটা যে বিয়ে করবো এর কোনো গ্যারান্টি আছে? পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তো যাক, এটাই মানে আমার টেনশন। 2 দিন কি করলো, ওই সন্ধ্যা নাগে আরো গর্তন বাড়ায় জায়গা যায় আমার বাসার সামনে যে রাস্তার মাথায় যায় বইয়া গল্প করে দুজনে, এই স্যারের সঙ্গে। হ্যাঁ, গল্প করে ওই পোলাপানে ধরে, মানে ঢাকা শহর বুঝান না কিরকম পোলাপান। জি, পোলাপানে ধরছে, ধরে পরে বাসায় নালিশ দিচ্ছে। মেয়েটা তো এই বাসায় থাকে, এই মেয়েটা এইভাবে প্রত্যেকদিন কথা কয় এই জায়গায়। ম্যানেজার বলল, আমি বললাম যে তোর কি এটাই কি কাণ্ড? তুই কি আমার কি মরতে কস না বাঁচতে কস, কোনটা কস? কয় না আমি আর যাম না কোনোদিন। যাক, ছেলেও মানে আওয়া একটু বন্ধ হইতাছে। জি, তা আমি বললাম যে যাক, আমি আর এত আজাব কুলিতে পারতেছি না, ছেলের বোন আছে না, আমি ছেলের বোনের কাছে যাব। ছেলে আয়া পড়ছে আমার বাসায়, আপনি আমার বোনের কাছে কেন যাবেন? আপনি আমার বোনের কাছে যাবেন কেন নিগা? আমি কি দোষ করছি? আমি কই যে তুমি তো দোষ করো নাই, দোষ তো আমি করছি। আমি তোমারে নিয়ে এসেছিলাম, মাসে মাসে তোমারে টাকা দেই, আর আমি ঘরের মধ্যে একটা নাটক তৈরি করে দিচ্ছি। দোষটা আমার, দোষ তোমার না আসলে। আমি এটাই জানাইতে যাম। কয় আমার বোনের কাছে জানাইলে আমার এটা ক্ষতি হয়ে যাবো গা। আমার বোনের কাছে আপনি কোনো কথা কইেন না, আমি আপনি ঘরের ফ্যামিলির সাথে আর কোনো কিছু হবো না, আমি আমার মতন থাকি। আচ্ছা, জাগা একদিন মুন্না ভাইয়ের সাথে বাণিজ্য মেলায় গেল, এই যে বাণিজ্য মেলা গেল, জি, বাণিজ্য মেলায় গেছে, আমি কাজে গেছি। সন্ধ্যার সময় আমি আইসি, আয় দেখি স্যার আমার ঘরে আইলো। আইসা আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েরে কইতাছে, কয় মায়ের একটু ফোন দাও তো। মায়ের যে ফোন দিতেছে, মায়া ফোন ধরে না। ছেলে ফোন দিছে, মায়া ধরে নাই। ওই যে ভয় যে গেছে বাণিজ্য মেলায় গেছে, এটা জানে যাবো গা। জি, কিন্তু ছেলে যে আমার ঘরে, এটা তার মায়া জানতেছে না। এর মধ্যে এই ছেলে বয়ে থাকতে থাকতেই মুন্না ভাই আর মায়া আইসছে। যখনই দেখছে স্যার, তখন মুন্না ভাইরে কইতাছে যে আঙ্কেল আপনি কইেন না যে বাণিজ্য মেলায় গেছি। মুন্না ভাই রাগ করছে, হ্যাঁ আমি তোমার মামা, আমি তুম করে গার্জেন, আমি তো তোমার সাথে তো ফুর্তি করতে যাইনি, ঘুরতে যাইনি। জি, আমি গার্জেন হিসেবে তোমার নিয়ে গেছি, আর হে কাছে তো তোমার বিয়ে হয় নাই, আমি কেন মিথ্যা কথা কম? এন্তনে ছেলেরে মুন্না ভাই ডাইকে অনেক কথাবার্তা জিজ্ঞেস করলো যে তুমি কি মায়ের পছন্দ করো? ছেলে একবারে না। ছেলে যদি বললো নি যে পছন্দ করি, বা আমি 5 বছর পরে বা 2 বছর পরে আমি বিয়ে করব, তাহলে আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু ছেলে একবারে না, সরাসরি না করে দিল। হ্যাঁ, মেয়ে কয় আমার আছে। মেয়ে বলছে আমি পছন্দ করি। হ্যাঁ, মেয়ে বলে আমি পছন্দ করি, ছেলে কয় আমি পছন্দ করি না। জাগা, ওকে, এটার জন্য আমি একদিন একটা লাথি দিচ্ছি। লাথি দেওয়ার পর আমারে কয় কি, কয় তুই আগে সামালো, তুই খারাপ, তুই আগে ভালো, তারপরে আমার তুই আগে নিজের সামাল কর, তারপরে তুই মানুষের ক। ছি 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 ছি। আমি একটা বুঝতে পেরেছি, খুব কষ্ট পেয়েছেন আপনি, যে কারণে হয়তো আপনি কথাগুলো সরাসরি বলছেন। আপনার ছেলেও পাশে বসে আছে, আমি বুঝতে পারছি যে সিচুয়েশনটা আসলে খুব খারাপ ছিল। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে বিষয়টা আমরা বুঝে নিয়েছি, আপনি এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আপনার সাথে ইউজ হয়েছে সেগুলো আপনি না বলেন, অন্য কিছু বলেন। তারপর পরে আপনাকে গালিগালাজ করলো। হ্যাঁ, পরে আমার ঘরে তো গেলোগা যাওয়ার পরে 1 সপ্তাহ আমগর কেউ ফোনই ধরে না। ওর সাথে আবার ভালো সম্পর্ক, ওর ফোন দিলেও ওর বলে মুখামুখি গালাগালি করে। মুন্না ভাই ফোন দেয়, ধরে না। তারপরে আমার মেয়ে ফোন দেয়, ধরে না। তা আমি একদিন ছেলের বাসায় গেলাম, আমি যাই বললাম যে দেখ একটা সেনা মেয়ে, ও কোথায় আছে তুমি অবশ্যই জানো, জি, তুমি ওরে কইলে ও বাসায় আসবো। আমি চাই যে ও বাসায় আসুক, আমি কোনো গন্ডগোল করতে চাই না। ও যদি ফাঁকে থাকে, যদি মরে যায়, তাও তুমি বাঁচবা না,
আর যদি বাইসে থেকে যদি ফাঁকে থাকে তাও তুমি বাঁচবা না। কারণ আমার তো গ্যারান্টি আর কেউ দিতে পারবো না। আমি তুমি করে যা দেখছি, ছেলে অনেক গরম হয়েছে, আমি সরে আসছি। আসার পর ওনার বোনের কাছে গেছি, যেহেতু আমার মেয়েরা ঘরে নাই। ওনার বোনের যাই আমি বললাম যে দেখেন এই ঘটনা। ওনার বোনে বললো যে আপনি ছেলের বাসায় আবার যান, আপনি ছেলের যাই চাপ দেন। আমি আবার ছেলের বাসায় গেলাম, যাই করলাম যে দেখো তুমি এখনো কোনো ব্যবস্থা নিলা না, তুমি দেখছো যে আমি চুপ করে আসছি, পরিণাম আগুল ভালো হবো না। হয় ওর আজকের দিন তুমি বাই করবা, আর না হয় আমি ব্যবস্থা করব। মানে কি ওকে লুকিয়ে রেখেছে বা কিছু করেছে? মানে ও যেন আছে ও জানি, ছেলেটা জানে, কিন্তু আপনার কাছে নাই, তাই তো? ওকে। পরে 15 দিন পরে আমার মেয়ে, মানে আজকে যেমন এই কথাটা বলে আইলাম ছেলেরে, এই ছেলে ওর সাথে কন্ট্যাক্ট করছে, কইরে আমার মেয়ে ফোন দিছে, ফোন ধরলো তুই কোথায়? কয় আমি ফার্ম গেট। কি করতেছ? চাকরি করি। যে তুই বাসাত কে আবি না? কয় বাসাত যামু, এই কতদিন করলে ফোনই ধরে নেই। কয় বাসাত যামু, তাহলে বাসায় আহে, কয় টাকা লাগবো? কত টাকা? কয় 2000 টাকা লাগবো। আমি খাইছি থাকছি, 1000 টাকা দিতে হবো। আমার মেয়ে 2000 টাকা পাঠাইলো, পাঠাইয়া ও আসলো। আসার পরে এই ছেলে আমারে কি করলো, ও যে সকালে আইলো, রাত্রে আমার মেয়ের আর আমার হুদ্দে ডাইকে নিয়ে গেল বোনের বাসায়। বোনের বাসায় নিয়ে যায়, ওই মেয়ের কথা শুনে আমার ধাক্কা দিচ্ছে, একদিন আমার মারবার গেছে, বুঝছেন? আমি এটাই চাই যে দেখেন, আমি জীবনে যা কষ্ট করে আইছি, আমি সব কিছু ভুল করছি, কিন্তু আমার মতন জানি কোনো মা ভুল করে না। যদি কোনো মা সরে আসে, পোলাপান জানি নাথিতে থুয়ে আসে, কেউ জানি পোলাপান নিয়ে আসে না। আপনি বললেন তো, তারপরও মারা কেন জানি পারে না, এবং মাকে আল্লাহ পারতে দেয় না। কারণ মা যদি সন্তানের কাছ থেকে সরে যায়, তাহলে পৃথিবীতে আমি জানি না, মানে নৈরাজ্য যেটা বলে সেটার এক্সট্রিম রূপ হয়তো মানুষ দেখবে, হয়তো কিয়ামতের সন্নিকটে হয়তো এরকমই হবে। কিন্তু একটা কথা আপনি রাশেদকে নিয়ে একটু আগে বললেন যে আপনাকে গায়ে হাত তুলতে গেছে বা এরকম কোনো কিছু, কি হয়েছিল? ঘটনাটা কি ছিল? ঘটনা মানে ওই যে পড়তে বসে না, আচ্ছা, পড়তে বসে না, দুজনের হাতে ক্যাচ করি। আমি সারাদিন কাম করি, ঘরে এসে দেখি যে এই অবস্থা, তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। হ্যাঁ, পাগল হয়ে যায় যে আমি হাঁটতে পারি না। এখন আমি এত কাজ করছি যে আমার শরীরে কোনোদিন কনে কাজ করছি, পরীক্ষায় বসছে, আধা ঘন্টা সময় পড়লে পড়া হবো? ওই আধা ঘন্টার সময় কি করে প্র্যাকটিক্যাল করে কি তোর পড়াশোনা হবো? প্র্যাকটিক্যাল মানুষ কখন করে? আমি মূর্খ থেকে বুঝি না। তোর পড়াশোনা শেষ করে হাইরে তারপরে ওটা করবি, ওটা তোর বাড়তি কাজ। তাই থেকে কি করে পড়তে বয়ে ওইটা বুঝতে এলিজুল করতে যাই, তাহলে আমি মাও ভালো না, বুঝছেন? এরপরে আমার একটা দোষ আছে, আমি একটু বললে দিই। নিশ্চয়ই বলেন। আমি একটা লোকের সাথে সম্পর্ক করছিলাম, যখন আমার কাজ করতেন মূলত আপনার এই ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য। তা আমি তখন ওনার কামে তোমার যাওয়া যাব না, তোমার পোলাপান আগে ছোট আছিল, এখন বড় হয়েছে, তোমার আর এলি করো না। কিন্তু আমি এটা মাইনে নিতে পারিনি কোনোদিন, এবং সে পর্যন্ত আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আমি গল্পের একটা শেষের দিকে চলে আসতে চাই, এবং আপনি নিজেও শেষের দিকে চলে আসছেন। গল্পের শেষটা হচ্ছে রাশেদকে নিয়ে। রাশেদ, তুমি তো আজকে পুরো গল্পটা শুনলা তোমার মায়ের কাছ থেকে, তোমার কি বলার আছে? মানে তুমি শোনার পরে তোমার অনুভূতিটা কি? তুমি তো এখন অনেক বড়, 17 বছর বয়স, 18 বছর বয়স। তোমার মা যেগুলো বলেছে সেগুলো নিয়ে যদি তোমার কিছু বলার থাকে, তোমার যদি মনে হয় যে না, মা যেটা বলেছে সেটা ঠিক বলে নাই, আমার সাথে ঠিক মতো আচরণ করে না, তুমি সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমারও বলার রাইট আছে, কারণ তোমার জায়গা থেকে তুমিও অনেক কিছু চাও, হয়তো বা সেটা তুমি ঠিক মতো পাও না। কিছু কি বলতে চাও? আমার এমনি কিছু বলার কিছু নাই, কিন্তু আমার কথা হইলো, পড়লেও আমার মা একটু বলে যে পড়ে না। মানে আমি প্রতিদিন কোচিং এ যাই, কোচিং থেকে আসার পরে। তোমার রেজাল্ট কি? আমার রেজাল্ট? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। ক্লাস 10 তোমার রেজাল্ট কি? ক্লাসে কত নম্বর পজিশন তোমার? রোল 1 আমার। 1 নম্বর রোল ওর? মিথ্যা কথা কেন বলতেছো? সত্যি কথা বলছি। 1 নম্বর রোল তোমার? আপনি বলেন। আপনি চাইলে আমার স্কুলে টেকনিক্যালে যখন ভর্তি করাইছি না, ভর্তি রোল হইছে 1। ভর্তি রোল 1 দিয়ে আমি কি করব? এখন ক্লাস 10 এর রোল 1। এখন ক্লাস 10 এ কত, মানে কোন পরীক্ষার কি সেমিস্টার তো সিস্টেম তোমাদের, নাকি সেমিস্টার সিস্টেম না সাময়িক সিস্টেম, কোনটা? ক্লাস 10 এ কয় মাস গেছে তোমাদের? আমার ক্লাস 10 এ 4 মাস। পরীক্ষা হয়েছে এর মধ্যে? জি না, পরীক্ষা এখন পর্যন্ত পরীক্ষা হয়নি। তো ভর্তি রোল তোমার 1। তো ভর্তি রোল 1 তো কোনো ফ্যাক্ট না। তোমার স্টুডেন্ট কতজন টোটাল ক্লাসে? 41 জন। 41 জনের মধ্যে তোমার অবস্থান কত? পড়াশোনার কিরকম, মান কিরকম? তুমি কি টেকনিক্যালে পড়তেছো? জার্মান টেকনিক্যালে। তো ওখানে পড়ে কি হবে, মানে শেষ পর্যন্ত কি হওয়া যায়? না, এখানে আমি ওয়েল্ডিং ট্রেড নিয়ে পড়তেছি, ওয়েল্ডিং এর উপর ভিত্তি করে। আচ্ছা, তো এটার ভবিষ্যৎ কি?
মানে এখানে এসএসসির পরে 6 মাস কোর্স করা যায়, আবার ডিপ্লোমা করা যায়। ডিপ্লোমা করলে দেশে বা দেশের বাইরে যে কোনো চাকরি করা যাবে, মানে ওয়েল্ডিং এর হোল্ডিং এর উপর তুমি জব করতে পারবা। তো তোমার কোনো এম ইন লাইফ আছে, মানে ফিউচার প্ল্যান আছে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, কি করতে চাও, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ আছে। আমি যে ট্রেড নিয়ে পড়তেছি, যে বিষয় নিয়ে পড়তেছি, সে বিষয় নিয়ে আমি সে বিষয়ের উপর কিছু করতে চাই, মানে ভবিষ্যতে। এই যে জায়গাটা তুমি গেছো, এটা তোমাকে বাছাই করে দিছে কে? যে না, আমি বাছাই তুমি করি। নিজেই বাছাই করে নিয়েছো? হ্যাঁ, কার পরামর্শে গেছো? আমার পরামর্শে আমি নিচ্ছি। তুমি জানলা কিভাবে যে এখানে এটা নিয়ে পড়লে এটা হওয়া যায়? আমার মামা ওয়েল্ডিং এর কাজ করছে, আমার মামার দোকানে কাজ করছি মাঝে মধ্যে। আচ্ছা, তো মানুষের তো অনেক বড় লেখাপড়ার ইচ্ছা থাকে, অনার্স পাস করবে, মাস্টার্স পাস করবে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারপর একটা কিছু। তো তোমার এরকম একটা কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ হলো কেন? না, আমাদের তো আমরা তো অনেক দরিদ্র, তাই মানে ঠিক আছে, তোমার এই জায়গাটাকে আমি সমর্থন করি যে তুমি নিজের জায়গাটা থেকে এটা বুঝতে পেরেছো যে তোমার মারও একটা সাপোর্টের বিষয় আছে, সেটা কতদিন পর্যন্ত দিতে পারবে, তো সেটা নিয়ে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো। ভালো কথা, তুমি এখানে ভালো করো। তোমার মার কোনো অভিযোগ কি আছে তোমার মার বিরুদ্ধে? তোমার প্রথমত না, মার বিরুদ্ধে কোনো কোনো অভিযোগ? তোমার মায়ের গায়ে তুমি হাত তুলেছো কেন? না, বিষয়টা হইলো যে আমার বোন রে আমার মা বের করে দিতে চাইছিল, আমার বোন রে মারছে, পরে সেজন্য। তোমার মা তোমার বোনকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো কি মিথ্যা বলেছে? জি না, মিথ্যা বলে নাই। সবই ঠিক বলেছে? হ্যাঁ, সব আচ্ছা, ঠিক আছে। তো এরকম বোনের জন্য যদি বেশ কয়েকবার ঘর ছাড়তে হয়, বাসা চেঞ্জ করতে হয়, এতবার সুযোগ দিতে হয়, তারপরে যদি কাটাতে হয়, পয়সা করি বেশি লাগে। তো আমাকে মূলত যতটুকু মানুষ করেছে আমার মাই মানুষ করেছে। তোমার মা তো তোমাকে ঢাকা শহরে নিয়ে আসছে। আমি ক্লাস 8 পর্যন্ত গ্রামে বড় হয়েছি এবং করাটা শিখতেছো। যখন তুমি 2 পয়সা রোজগার করা শুরু করবা, তখন গিয়ে তুমি উপলব্ধি করতে পারবা যে একটা পয়সা রোজগার করতে কতটা কষ্ট হয়, এবং তোমার মা একজন না, 3টা ছেলে মেয়ে, তাদেরকে কষ্ট করে কীভাবে মানুষ করেছে। ঠিক আছে, সো কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলবো যে তোমাকে যদি কিছু বলে তোমার মাই কষ্ট পাবে। চেষ্টা করো মাকে সুখে রাখার জন্য, এবং এটাই সর্বোত্তম ইবাদত। তুমি যদি ধর্ম মানো তাহলে এটাই সর্বোত্তম ইবাদত। ঠিক আছে, তোমার মা তোমাদের কাছ থেকে কিছুই চায়নি, লেখাপড়া চেয়েছে। এর চেয়ে ভালো মার কি হতে পারে? কিছুই চায়নি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, শুধু লেখাপড়া চেয়েছে যে তোমরা ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। এটা ওনার পাওয়ার জায়গাটা কী হবে জানো? উনি দিন শেষে বলতে পারবে যে এই যে গায়ে গতরে খেটে পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে বড় করেছি, আমার একটা ছেলে আজকে এত বড় একটা জায়গায় আছে, আমার একটা মেয়ে আজকে সুখে আছে। এটাই হচ্ছে ওনার সারা জীবনের পাওয়া। তোমার মা যে কষ্ট করে তোমার মুখে মানে অন্ন তুলে দিছে, ভাত তুলে দিছে, তুমি সারা জীবন কষ্ট করো, এটা রিটার্ন দিতে পারবে না, সারা জীবন পারবে না। কিন্তু তুমি যদি তোমার মায়ের মতন মনের মতো হও, মানুষের মতো মানুষ হও, তাহলে এটা তোমার মায়ের জন্য তুমি একটা পুরস্কার দিলা।